আসসালামু আলাইকুম। আজকে পার্থক্য সিরিজের ক্লাসে আমরা জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ এই চ্যাপ্টারটা পড়বো। তো এই চ্যাপ্টারটা দেখলে সবার একদম বিরক্তি চলে আসে যে এত ইনফরমেশন, আমি এত গাছ সম্পর্কে জানি কি করব। বা তুমি দেখো 2022-23 সেশন যেটা ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে 3টা প্রশ্ন চলে আসছিল এবং একটা কিন্তু ছিল আবার আলিম স্যারের বই থেকে। তো স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারতেছো যে তুমি যে ভাবতেছো যে একটা চ্যাপ্টার মানে মানে অনেক বড় চ্যাপ্টার, কোনোবার প্রশ্ন আসে না, আমি পড়বো না। বাট দেখো 22 সেশনে যে ভাই বোন আপুরা পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু এটা ভাবছিল। ফলাফল কি হয়েছে, যারা পড়ে যায় না তারা কিন্তু এই তিনটাতে যায়, কিন্তু অবশ্যই পারার কথা না। তো তোমাদের অবশ্যই যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারটা সবচেয়ে বিরক্ত লাগে, যেমন এই চ্যাপ্টারটা আসলে খুব বিরক্তিকর, অনেক ইনফরমেশন আছে, বাট তোমাকে কিন্তু পড়তে হবে। কারণ তুমি একবার চিন্তা করো যে তোমার ভর্তি পরীক্ষা কিন্তু একবারই হচ্ছে, সেকেন্ড টাইমের হিসাব বাদ দিলে। তো অবশ্যই তোমরা যে চ্যাপ্টার, অবশ্যই খুব খারাপ লাগবে, মানে খারাপ তো লাগে, আমাদেরও এই সময় লাগছে, বাট এই চ্যাপ্টারগুলো স্কিপ করা যাবে না। খুব বিরক্তিকর চ্যাপ্টার, বা পড়তে হবে। তুমি যদি এখনই বিরক্তি হয় তাহলে যখন বিসিএস দিবা, তখন যখন তোমার ভূগোল পড়া লাগবে তখন কি করবা? তো এটা একটু মেনে নিয়ে এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো মতো পড়বা। আর এই চ্যাপ্টার খুব একটা পার্থক্য না, যে কয়টা আছে আমি দেখাই দিচ্ছি। দেখো, প্রথমে আছে যে 3 ধরনের কিন্তু পিরামিড আমরা পড়ছি। তো একটা হচ্ছে তোমার সংখ্যার পিরামিড, একটা হচ্ছে তোমার জীবের ভরের পিরামিড, আর একটা হচ্ছে তোমার শক্তির পিরামিড। তো এদের মধ্যে তুলনা। তো দেখো, প্রথমে বলছে বিবেচিত বিষয়। তো যেটা হচ্ছে তোমার এই যে সংখ্যার পিরামিড, সেখানে কি করতেছে, সংখ্যার পিরামিড বাস্তুতন্ত্রের প্রতিটি খাদ্যস্তর জীবের সংখ্যা নির্দেশ করে। মানে হচ্ছে তোমার যতগুলো জীবের সংখ্যা আছে সেটা হচ্ছে তোমার সংখ্যা পিরামিড দ্বারা প্রকাশ করা হয়। আর জীব ভর পিরামিড দ্বারা কি প্রকাশ করা হয়, এখানে হচ্ছে তোমার জীবের যে মোট শুষ্ক ওজন আছে সেটা হচ্ছে তোমার পরিমাপ করা হয়। যেটা শক্তি পিরামিড, সেখানে হচ্ছে তোমার প্রতিটা যে খাদ্যস্তর আছে বাস্তুতন্ত্রে, তাদের মধ্যে হচ্ছে তোমার যে শক্তির ব্যবহার সেটা হচ্ছে তোমার প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে তোমার গেল বিবেচিত বিষয়। এখন তথ্যগুলো কিভাবে সংরক্ষণ করে, তো তোমার হচ্ছে তোমার এই যেটা সংখ্যা পিরামিড, সেখানে জীবের সংখ্যা যোগ করে কিন্তু আমরা এটা পাচ্ছি। আর যেটা হচ্ছে তোমার জীব ভর পিরামিড, সেখানে আমাদের শুষ্ক ভরটা মাপা লাগতেছে। এবং যেটা হচ্ছে শক্তি পিরামিড, সেটা হচ্ছে তোমার জীবকে শুকিয়ে পুড়িয়ে মারতেছি এবং সেটা হচ্ছে কিলো ক্যালোরিতে তাপ যেটা বের করতেছি, এটা হচ্ছে তোমার এই তোমার এটা শক্তির পিরামিড। এরপরে আসে বলছে সুবিধা। তো দেখো, যেটা হচ্ছে তোমার সংখ্যার পিরামিড, সেখানে কি হবে, সেখানে অবশ্যই একটা জীবকে, ধরো আমি একটা মানুষ, আমাকে একজনকে কিন্তু পরিমাপ করা অনেক সহজ ব্যাপার। এটা কিন্তু তাহলে খুবই একটা সহজ ব্যাপার, কোন জীবকে মারা লাগে না। আবার দেখো, যেটা জীব ভর পিরামিড, সেখানে হচ্ছে তোমার শীর্ষের দিকে আকার ক্রমে শুরু হয়ে থাকে। কারণ কি, তোমার যে ভর, তোমার ধরো যে আমি মানুষ, মানুষের সংখ্যা কিন্তু আমার থেকে যে নিচু প্রাণী আছে তাদের থেকে বেশি কম। মানে ধরো যে তোমার ছোট মাছ, পুকুরে যেটা মাছের সঙ্গে কিন্তু মানুষের সংখ্যা থেকে অনেক বেশি। মানে যত মানুষের সাইজ বড় হবে, স্বাভাবিকভাবেই তার হচ্ছে তোমার আকারটাও অনেক সরু হবে। কারণ কি, সেখানে হচ্ছে সেই মানুষ, সেই প্রজাতির সংখ্যা কম। এই কারণে হচ্ছে তোমার এই শীর্ষের দিকে কিন্তু হচ্ছে তোমার জীবভরের আকার হচ্ছে তোমার ক্রমে সরু হয়ে যায়। এরপরে বলছে যে শক্তির পিরামিড, এটা হচ্ছে তোমার রূপান্তরের দক্ষতা প্রকাশ করে। ধরো যে আমি যে খাবার খাচ্ছি, ধরো মাছ মাংস খাচ্ছি, এর মাত্র 10% আমার কাছে লাগতেছে, তার মানে কি, এই যে শক্তি রূপান্তরের যে দক্ষতা, এটা প্রকাশ করতেছে হচ্ছে তোমার শক্তির পিরামিড। তারপরে আসো অসুবিধাগুলো কি। দেখো, এখানে হচ্ছে তোমার জীবের আকার অগ্রাহ্য করা হয়। ধরো যে বাঘ, সেটাকে অগ্রাহ্য করা হচ্ছে, বাঘের তুলনায় তো তোমার কি বলবো যে একটা পিঁপড়া কিছুই না, বা দুইটাকে কিন্তু হচ্ছে তোমার গণনা করা হচ্ছে, এটা তোমার হচ্ছে অসুবিধা। এরপর দেখো জীবভর পিরামিডে হচ্ছে অসুবিধা কি, দেখো এটা হচ্ছে তোমার সকল জীবকে ধরা এবং হচ্ছে ওজন করা কঠিন। এখন একটা বাঘ অথবা হাতিকে আমি চাইলে তো ওজন করতে পারবো না, এই জন্য এই জিনিসটা সকল জীবের ক্ষেত্রে কঠিন। এরপরে বলছে যে তোমার শক্তি পিরামিডের হচ্ছে সমস্যা কি, এটা হচ্ছে তোমার সকল জীব থেকে তাপ শক্তি বের করা কঠিন। এটাও স্বাভাবিক ব্যাপার, কারণ অনেকগুলো তাপ অপচয় হয়ে যেতে পারে। সো আমি এক্সাক্ট হিসাবটা কিন্তু পাচ্ছি না। তারপরে দেখো গঠনাকৃতি। তো যেটা হচ্ছে তোমার এই সংখ্যা পিরামিড, সেটা কিন্তু ত্রিকোণাকৃতি বা উল্টো আকৃতি পিরামিড হতে পারে। কারণ কি, তোমার ধর যত আমি উপরের দিকে যাব, সেখানে কিন্তু ওই জীবের সংখ্যাগুলো কম হবে, এই জন্য এই জিনিসটা ত্রিকোণাকৃতির হয়ে থাকে। এরপরে দেখো কি আছে, জীবভর পিরামিড, এটা ওই সেম কালার, সেম বৈশিষ্ট্য, এটা হচ্ছে তোমার ত্রিকোণামিতির হয়। কারণ কি, যত উপরের দিকে যাব, সেই প্রজাতির সংখ্যা যেহেতু কম, এই জন্য তার ভরটা যদিও বেশি মানে ইন্ডিভিজুয়াল হিসেবে, বাট সংখ্যা কম থাকে, তার ভরটা কিন্তু আলটিমেটলি কম হয়ে যাবে। এরপরে দেখো যে শক্তি পিরামিড, যেটা এটা সর্বদাই ত্রিকোণামিতির হয়। প্রথম দুইটা কিন্তু হচ্ছে তোমার উল্টাও হইতে পারে, বাট প্রথম যেটা শক্তি পিরামিড, সেটা কিন্তু সবসময় সোজা হয়। কারণ কি, এটা হচ্ছে তোমার যে শক্তির যে পিরামিড, এখানে যে যত উপরে যাবে তার তত 90% শক্তি কিন্তু ক্ষয় হচ্ছে। এটা তোমার লিন্ডেনম্যান বলছেন 10% নিয়ম। সো স্বাভাবিকভাবে এটা সবসময় সোজা ত্রিকোণাকৃতির হবে। এরপরে আসো তোমার ব্যবহৃত একক, এটা আমাদের লাগবে। তো তোমার জীবের যে সংখ্যা, সেটা হচ্ছে টোটাল সংখ্যা বের করলে এটার এককটা পাওয়া যাবে। বাট যেটা হচ্ছে তোমার জীবভর পিরামিড, তার এককটা কি, দেখো গ্রাম পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে তোমার এইভাবে প্রকাশ করা হয়। আর যেটা হচ্ছে তোমার শক্তি পিরামিড, সেখানে অবশ্যই কিলো ক্যালোরি একটা হিসাব থাকবে। সো এটাকে ব্যবহার করা হচ্ছে তোমার কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার বাই পার বছর। সো এখানে ক্যালোরি তো আছে, কিলো ক্যালোরি, আবার হচ্ছে তোমার বর্গমিটার এরিয়াও আছে, আবার হচ্ছে তোমার ইয়ারলি যেহেতু হিসাব করে, এই জন্য তোমার ইয়ারলি হিসাবও আছে। আচ্ছা, এরপরে আসো জলজ, মরুজ এবং হচ্ছে তোমার লোনা পানির হচ্ছে
উদ্ভিদের মধ্যে তুলনা। তো যেটা হচ্ছে জলজ উদ্ভিদ, এটাকে আমরা কি নামে জানি? এদেরকে জানি আমরা হচ্ছে তোমার আহ, এটা তোমার হাইড্রোফাইট, যেটা মরুজ উদ্ভিদ। আচ্ছা, মরুজ উদ্ভিদ আমার মনে নেই। আর লোনামানি যেটা, এটা হচ্ছে তোমার হ্যালোফাইট। তো এই জিনিসগুলো লাগবে। দেখো মূল কি বলছে, এদের যে মূল থাকে, তো জলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলটা হচ্ছে তোমার সুগঠিত নয়, বা যেটা হচ্ছে মরুজ উদ্ভিদ, সেখানে যেহেতু পানি অনেক নিচে থাকে, তো স্বাভাবিকভাবে তার মূলটা অনেক সুগঠিত এবং হচ্ছে অনেক প্রসারিত হবে। এবং লোনামাটির উদ্ভিদ এখানের ক্ষেত্রে কিন্তু তোমার ধরো যে লবণাক্ত পানি তো আমি খাইতে পারবো না, যে সারফেস আছে, স্বাভাবিকভাবে এর মূলটা সুগঠিত থাকবে, কারণ যাতে নিচ থেকে মিঠা পানি সে নিতে পারে। এরপরে আসো কাণ্ড। তো যেটা হচ্ছে তোমার জলজ উদ্ভিদ, তো এর কাণ্ডগুলো হচ্ছে তোমার নরম হয় স্বাভাবিকভাবে, এই যেহেতু পানি হচ্ছে অ্যামাউন্ট পাচ্ছে, তো এর কাণ্ডগুলো কিন্তু হচ্ছে তোমার নরম হবে। তারপরে দেখো মরুচ উদ্ভিদ, এর কাণ্ডগুলো শক্ত হবে, কারণ এখানে পানির পরিমাণ খুব কম। এখন সে যদি শক্ত না হয়, তার মানে কি, তার পানি অপচয় হয়ে যেতে পারে। তো স্বাভাবিকভাবে এর হচ্ছে তোমার কাণ্ডটাও শক্ত হবে। তারপরে দেখো লোনা মাটি, এটা হচ্ছে তোমার নরম বা শক্ত দুইটাই হইতে পারে। তারপরে দেখো পাতার আকার। তো জলজ উদ্ভিদের পাতা হচ্ছে তোমার বড় এবং নরম হয়, কারণ এর মধ্যে দিয়ে তোমার ধরো যে যদি ওই প্রসাধনের মাধ্যমে পানি বের হয়ে যায়, কোনো সমস্যা নেই, কারণ এর হচ্ছে অ্যামাউন্ট পানির সোর্স আছে। বা যেটা হচ্ছে তোমার মরুচ উদ্ভিদ, সেখানে কিন্তু পাতা ক্ষুদ্রাকৃতি, কারণ কি, এর পানি অপচয় অবশ্যই রোধ করা লাগবে, এই জন্য পাতাটা হচ্ছে তোমার ক্ষুদ্রাকৃতি বা অনেক ক্ষেত্রে কাঁটায় পরিণত হয় মরুচ উদ্ভিদে, আমরা করবী উদ্ভিদে কিন্তু দেখি। আর যেটা হচ্ছে তোমার লোনা মাটির উদ্ভিদ, সেখানে কিন্তু পাতা ক্ষুদ্র এবং স্ফীত হইতে পারে। এরপরে আসো কিউটিকল। তো যেটা হচ্ছে তোমার জলজ উদ্ভিদ, সেখানে অবশ্যই কিউটিকল থাকবে না নিমজ্জিত অংশে, কারণ কি, সেখানে তো পানি অ্যাবাউন্ড সোর্স আছে। এবং বায়বীয় অংশে কিউটিকল থাকলেও থাকতে পারে, নাহলে দরকার নেই। বাট মরিচ উদ্ভিদে অবশ্যই কিউটিকল থাকবে, কারণ কি, সে পানি পাচ্ছে অনেক কম, তাকে তো পানি ধরে রাখা রাখবে। কিউটিকল থাকার ফলে প্রশোধন হয় না, এই জন্য কিন্তু হচ্ছে তোমার কিউটিকল স্তরটা খুব পুরু থাকে। আর লোনা মাটির উদ্ভিদ, সেখানে কিন্তু কিউটিকল স্তর থাকে, এখানে তোমার কিউটিনের স্তর থাকে, এখানে কিউটিকল, এটা হচ্ছে তোমার কিউটিন। এরপরে আসো মোম। তো মোম হচ্ছে এক ধরনের কিউটিকল জাতীয় পদার্থ, তো যেটা হচ্ছে তোমার জলজ উদ্ভিদ, সেখানে কিন্তু মোম জাতীয় পদার্থ থাকতেছে না। আর অন্যদিকে হচ্ছে তোমার মরুচ উদ্ভিদ, সেখানে কিন্তু মোম অবশ্যই থাকবে, যাতে হচ্ছে পানির অপচয়টা রোধ করা যায়। এবং হচ্ছে লোনা মাটির উদ্ভিদে কি বলছে যে তোমার পৃষ্ঠে পুরু হচ্ছে তোমার মোম থাকে, এর ফলে কি হয়, পুরু মোম থাকার ফলে কিন্তু প্রস্বেদনটা রোধ হয়। এবার হচ্ছে পত্ররন্ধ্র। তো নিমজ্জিত অংশে জলজ উদ্ভিদের ক্ষেত্রে কোনো পত্ররন্ধ্র নেই, কারণ হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার পানি অপচয় হলে কোনো সমস্যা নেই। এরপরে কি বলছে যে মরুজ উদ্ভিদে দেখো, মরুজ উদ্ভিদে কিন্তু লুকায়িত পত্ররন্ধ্র থাকে, কারণ কি, এখানে পানি অপচয়টা যাতে খুব কম রোধ হয়, এই জন্য হচ্ছে লুকায়িত পত্ররন্ধ্র থাকে। আর যেটা লোনা মাটির উদ্ভিদ, সেখানে কিন্তু হচ্ছে তোমার ক্ষুদ্রাকার বা স্বল্প সংখ্যক হচ্ছে পত্ররন্ধ্র থাকে। এরপর আছে পরিবহন টিস্যু, জাইলেম অথবা এবং ফ্লোয়েম। তো এটা হচ্ছে তোমার পরিবহন টিস্যু হচ্ছে ক্ষীণ এবং দুর্বল, কারণ এর তো পানি অ্যাবাউন্ড সোর্স পাচ্ছে, এখানে পানি পরিবহন করার জন্য কোনো হচ্ছে তোমার ওই দরকার হয় না আসলে। তারপরে দেখো যে পরিবহন টিস্যু হচ্ছে সুগঠিত করতে মরুজ উদ্ভিদে, কারণ কি, এর শিকড়টা অনেক গভীরে থাকে, এর ফলে এর কিন্তু হচ্ছে জাইলেম ফ্লোয়েমের মধ্যে পরিবহন টিস্যু যে গুচ্ছ আছে, সেটা কিন্তু কাজটা অনেক হেভি হবে। এরপর দেখো যেটা হচ্ছে তোমার লোনা মাটির উদ্ভিদ, এরা কিন্তু যেহেতু অনেক গভীরে, তো এর শিকড় পানি নিয়ে আসা করা লাগে, নিয়ে যাওয়া আসা করা লাগে, তো এরা কিন্তু পরিবহন টিস্যু গুচ্ছ অবশ্যই সুগঠিত হবে। আচ্ছা, এরপরে আসো ইনসিটু কনজারভেশন আর হচ্ছে এক্সিটু কনজারভেশন। তো আমাদের কিন্তু বর্তমানে পৃথিবীতে হচ্ছে তোমার এই যে অনেকগুলো প্রাণী কিন্তু বিপন্ন বা বিলুপ্ত হওয়ার পর্যায়ে আছে। তো এদেরকে দুইভাবে সংরক্ষণ করা হয়, একটা হচ্ছে তোমার ইনসিটু কনজারভেশন, আর একটা হচ্ছে তোমার এক্সিটু কনজারভেশন। তো ইনসিটু যেটা, সেটা হচ্ছে তোমার জীব যে পরিবেশে আছে সেখানে আমি রেখে দিব। আর যেটা এক্সিটু, সেটা হচ্ছে তোমার তাকে তার অবস্থা, মানে তার যেখানে আছে সেখান থেকে নিয়ে আসে নতুন একটা কৃত্রিম পরিবেশে আমরা সংরক্ষণ করব, এটা হচ্ছে তোমার এক্সিটু কনজারভেশন। উদাহরণগুলো মেইনলি লাগে, যেমন ইনসিটু কনজারভেশনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে তোমার সাফারি পার্ক। আর যেটা এক্সিটু কনজারভেশন, এর উদাহরণগুলো কি দেখো, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, এটা কিন্তু এক্সিটু কনজারভেশন। আচ্ছা, তারপর আসো 2 নাম্বার কি বলছে যে একটি নির্দিষ্ট প্রজাতিকে ইনসিটু কনজারভেশন করা হলে অন্য অন্য জীবের রক্ষা পাওয়া, কারণ কি, তাকে যে পরিবেশে রেখে দেওয়া হচ্ছে, মানে সে যে পরিবেশে ছিল, তাকে তো সেই পরিবেশে রেখে দেওয়া হচ্ছে, ফলে অন্যান্য জীবরা সংরক্ষিত হচ্ছে। বাট এক্সিটু কনজারভেশন, যেহেতু তাকে একদম আলাদাভাবে স্বতন্ত্র রাখা হচ্ছে, তাই এখানে কিন্তু এরকম ঘটনার সুযোগ নেই। ধরো হচ্ছে চিড়িয়াখানার ক্ষেত্রে, সেখানে বাঘকে একটা মানে খাঁচার মধ্যে বন্দি করে রাখা আছে, এখন বাঘের সাথে ধরো যে হরিণও থাকতো ওখানে, একটা মানে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি থাকতো, বাট এখানে কিন্তু এক্সিটুতে সেটা পসিবল হচ্ছে না। এবার আসো উদাহরণগুলো কি বলছে যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার ইত্যাদি হচ্ছে তোমার ইনসিটু কনজারভেশন করা হয়। আর যেটা তোমার এক্সিটু কনজারভেশন, এটা কি উদাহরণ, চিড়িয়াখানা, তারপরে সিড ব্যাংক, স্পাম এবং ওভাম ব্যাংক, এগুলো হচ্ছে তোমার এক্সিটু কনজারভেশন। এবং যেটা ইনসিটু, সেখানে যেহেতু একদম প্রাকৃতিক তার আগের পরিবেশে রেখে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু পরিশ্রমটা কম লাগবে, বাট এক্সিটুতে কিন্তু পরিশ্রমটা অবশ্যই বেশি হবে। এবার আসো আমরা পার্থক্য পড়ি বা প্রশ্ন পড়ি, যে জলজ উদ্ভিদের ক্ষেত্রে কোনটি ভুল। তো দেখো, জলজ উদ্ভিদের মূল সুগঠিত নয়, এটাও ঠিক। তারপরে বলছে যে পাতা বড় এবং শক্ত হয়, এখানে দেখো আমরা কি পড়ছিলাম, যে জলজ উদ্ভিদের ক্ষেত্রে পাতা কিন্তু বড় এবং হচ্ছে তোমার নরম হয়, স্বাভাবিকভাবে এই জিনিসটা কিন্তু আমরা ভুল পাচ্ছি। তারপরে বলছে যে
নিমজ্জিত অংশে পত্ররন্ধ্র নেই, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। তারপর বলছে পরিবহন টিস্যু দুর্বল, এটাও রাইট অ্যান্সার। সো এখানে কোনটা ভুল? এখানে তোমার 2 নাম্বারটা ভুল। তো এটা কেন আমি বলছি দেখো, আমরা কি করি যখন প্রশ্নটা পড়ি তার জাস্ট ফার্স্ট পার্টটা পড়ি, পরের পার্টটা কিন্তু স্কিপ করি। বাট পরের পার্টে কিন্তু আমি এই জন্য চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্নের যে অপশন আছে অপশন 4টাই একদম ফুল ভালো মতো পড়ো। তো এইভাবে কিন্তু তোমার দেখো, তুমি যদি না জাস্ট প্রথম পার্টটা পড়ে যাও তখন তোমার মনে হতে পারে যে 4টা অ্যান্সারই তো হচ্ছে তোমার রাইট আছে। তো বাট তুমি দেখো ভিতরে কিন্তু চেঞ্জ করে দিয়েছো। এই জন্য অবশ্যই ধীরে সুস্থে প্রশ্নগুলো পড়া লাগবে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।